শামসুর রহমান লিখেছিলেন, এই নাটকে আগাগোড়া প্রতিটি দৃশ্যই মনোহর, তবে মঞ্চের নাটকের থেকেও বেশি নাটকীয় বোধহয় রাজনীতি। সেই নাটকীয় পট পরিবর্তনই দেখা গেল অপারেশন সিঁদুরের পর সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি নির্বাচন নিয়ে। সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ভারতের সন্ত্রাস বিরোধী টিম গঠনের নতুন মত। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিরণ রিজিজুর ফোন, তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন, ইউসুফ পাঠান আউট। কেন্দ্রের এই তড়িঘড়ি সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে কোন রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন। পুরোটাই সেটিং, কটাক্ষ সিপিএমে। মোদি মমতা দুজনেরই পছন্দ অভিষেক, খোঁচা অধীর চৌধুরী। যাই করুন কেস থেকে বাঁচবেন না আক্রমণে বিজেপি বিধায়ক। তৃণমূলের আপত্তিতে ইউসুফের নাম বাদ গেলে কংগ্রেসের প্রবল আপত্তি সত্ত্বেও কি করে প্রতিনিধি দলে থেকে গেলেন শশী থারুর? তৃতীয় প্রশ্ন। টিটাগড়ের ফ্ল্যাটে বিস্ফোরণের পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। আগে মাস্তানি করত, ভেবেছিলাম ভালো হয়ে যাবে। কাউন্সিলরকে দলের টিকিট দেয়া নিয়ে বলছেন খোদ প্রাক্তন পুরপ্রধান। বহু ফৌজদারি মামলার অভিযুক্ত হয়েও স্রেফ বাহুবলী বলেই টিকিট পেয়েছিলেন কি এই ধৃত তৃণমূল কাউন্সিলর? চতুর্থ প্রশ্ন। এখানে বসে আছি বলে অন্ধ ভাববেন না, কোথায় কি হচ্ছে সব জানি। পুরো অফিসারদের জেলে পাঠাবো। আরিয়াদহের তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর বেআইনি প্রাসাদ ভাঙার নির্দেশ দিতে গিয়ে বলল কলকাতা হাইকোর্ট। আসলে কোন অঙ্কে বেআইনি নির্মাণের সময় চোখ বুজেছিল পুলিশ আর পুরো প্রশাসন? পঞ্চম প্রশ্ন। অন্য নামে ফোনে আইএসআই অফিসারের নাম সেভ করা থেকে পাক চরেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ। ধৃত জ্যোতি মালহোত্রাকে নিয়ে বিস্ফোরক তথ্য এফআইআরে। পাকিস্তান যাওয়ার আগেই এসেছিল পশ্চিমবঙ্গেও। প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কোন প্রতিনিধি যাবে এটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। এটা সংসদীয় রীতিনীতি, সব ক্ষেত্রেই প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু অরূপকে শুধু আমি একবার মনে করিয়ে দেব যে পিএসসি চেয়ারম্যান কে হবেন এটা সাধারণভাবে ওই সংসদীয় রীতিনীতি বলে যে দলের কাছ থেকে নাম চাওয়ার কথা। পিএসসি চেয়ারম্যান যারা হয়েছেন, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী কিংবা সুমন কাঞ্জিলাল, তারা পিএসসি চেয়ারম্যান হয়েছিলেন। বিজেপি কিন্তু বলে তারা সেই নামগুলো সুপারিশ করেননি। আরেকটু পিছনে যদি চলে যাই, মানস ভূঁইয়া, আমি পরে এটা নিয়ে সৌমর কাছে বিস্তারিত আসব, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে পিএসসি চেয়ারম্যান হলেন। কংগ্রেস কিন্তু বলেছিল আমরা নাম পাঠাইনি। আমার বক্তব্য খুব পরিষ্কার, প্রশ্নটা অরূপের কাছে খুব পরিষ্কার থাকবে যে সংসদীয় রীতিনীতি, প্রথা, সৌজন্য, সেগুলো সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত, এটা অরূপ মানে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চারে বলেছেন প্রয়োজনে পিওকে অকুপাই করবার কথা। আজকে ভারতবর্ষের সেনাবাহিনীর সেই ক্ষমতা আছে, সেই দৃঢ়তা আছে, বারবার করে তিনি সেই কথা বলেছেন। তুমি উদাহরণ দিচ্ছ, ভালো দিচ্ছ, কিন্তু আমি বলছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা এবং কোথাও কোনো রীতি ভাঙা হচ্ছে কিনা তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং সংসদীয় রীতি নিয়ম বা আইন নয়, রীতি বলে যে বিরোধী দলের কাছ থেকে নাম চাওয়া হয়, সেখানে বিরোধী দলের এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে উদাহরণ আপনি দিলেন, যে নামগুলো আপনি বললেন, আপনি নিজেও ভালো করে দেখবেন তারা প্রত্যেকে কিন্তু বিরোধী দলের সিম্বলেই নির্বাচিত। আপনি মুকুল রায়ের উদাহরণ দিলেন বা সুমন কাঞ্জিলালের উদাহরণ দিলেন, তারা প্রত্যেকেই বিরোধী দলের সিম্বলে নির্বাচিত। দ্বিতীয়ত আমি বলছি কে দুর্বল কে সবল, কাকে সেই দল পাঠাতে চায়, এটা তাদের কাছেই জানাটা কি ভালো না? একদমই তাই। কিন্তু আমার যেমন এখানে নাম চাওয়াই উচিত ছিল বিজেপি সরকারের। এক্ষেত্রে আমি সেটাই বলছি, আমার যদি আমার নিজের বিধায়কের উপর কনফিডেন্স না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে উদাহরণটা দিলেন সেটাই আসা স্বাভাবিক। আমি একটু আগে আপনাদের চ্যানেলে সুজন, তাহলে তো বলতে হয় যে ইউসুফ পাঠানের উপর তৃণমূলের কনফিডেন্স। না, ইউসুফ পাঠানের উপর তৃণমূলের কনফিডেন্স, এটা হচ্ছে, আমি আবারও বলছি সুমন, এখানে প্রশ্নটা হচ্ছে যে দেশকে রিপ্রেজেন্ট করার। আর আরেকটা জিনিস সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটিং করে বারবার, যে কথাটা বলতে বলতে ওনারা শূন্য হয়ে গিয়েছেন। আমি কদিন আগেই দেখছিলাম যে কেরালা ভিজিনজাম পোর্ট, যেটা নিয়ে কংগ্রেসের সাথে সিপিএম এর চিরাচরিত বিরোধ চলছিল, সেই ভিজিনজাম পোর্টের বিজ্ঞাপন গণশক্তির প্রথম পাতায় হেডলাইন হয়েছে, বিজ্ঞাপন বেরিয়েছে, সেইখানে পিনারাই বিজয়ন এবং নরেন্দ্র মোদীর ছবি পাশাপাশি। এই কয়েকদিন আগে গণশক্তিতে বেরোনো সেই উদ্বোধনের ছবি। এটা কিন্তু সেটিং নয়, কারণ এখানে সিপিএম এর মুখ্যমন্ত্রীর পাশে নরেন্দ্র মোদী থাকলে সেটা সেটিং নয়। সমস্যাটা অন্যখানে। আসলে যে দলটা বিভাজিত হয়ে গিয়েছিল পার্টি 1962 সময়, আমরা দেখেছিলাম মানে সবচেয়ে বড় নেতৃত্ব একজন ইএমএস নাম্বুদুরিপাদ, একজন জ্যোতি বসু, যারা বলেছিলেন যে ইন্ডিয়া অ্যাটাক ফার্স্ট, চায়না অ্যাটাক করেনি। এবং যেই প্রেক্ষিতে পরবর্তীকালে দ্বৈরথে পার্টি ভাগ হয়, সিপিআই এবং সিপিএম এর জন্ম হয়, ঘটনাচক্রে দুজনই পরে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়। মুসলিমদের ভোট নেন, কোনো কাজে লাগান না। ইউসুফ পাঠানের মতো একজন কঠিন লড়াই করে এত বড় ক্রিকেটার জিতে এসেছেন, তার নামটা অপোজ করে দিলেন তারা, প্রকাশ্যে ড্যাং ড্যাং করে নেবে।
যদি ইউসুফ পাঠান সম্পর্কে কনফিডেন্ট হতেন, যদি বাংলার মুসলিমদের সত্যি বিশ্বাস করতেন, তাহলে ইউসুফ পাঠানকে পাঠাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। আমি যখন ঝন্টু আলী শেখ ভারত সেনার 20 জওয়ান এলো, সবাই তার ভিতরে গেছেন। ওটা এলো শুভেন্দু অধিকারী গেছেন, সবাই জাননি গেছেন। এয়ারপোর্টে, আরে জাননি শুভেন্দু বডি রিসিভ করতে। অধিকারী গেছেন। উল্টে বিজেপির মণ্ডল সভাপতির যে অডিও ক্লিপ আপনি ভাইরাল জানেন হয়েছে, না, ধরো তাতে সেই যে মণ্ডল কুৎসিত সভাপতি। তথ্যসম মন্তব্য আরে শোনা গেছে, ধামুন তো জাতিগত বিদ্বেষমূলক audio। মন্তব্য, তারপরে বড় বড় নাটক করছে। ওরে গেছে, ও জানে না। শুভেন্দু অধিকারী গেছিলেন, এয়ারপোর্টে যাননি, তারপরে গেছেন, পরে গেছেন। রিগ্রেসিভ মন্তব্য করছে। বেশ 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 আমি ভাবছিলাম, দেখুন এতক্ষণ আমি ভাবছিলাম যে এই যুদ্ধ অত্যন্ত দুর্ভাগ্যজনক, সীমান্ত সংঘাত এবং তারপর পুলওয়ামা থেকে যেটা হচ্ছিল, মোটামুটিভাবে মনে হচ্ছিল যে স্টুডিওতে এই ধর্মের যে রাজনীতি চর্চা চাপানুতর সেটার পরিমাণ একটু কমেছে। আজকে এই প্রসঙ্গে যে সেই বিতর্ক আবার মাথা চাড়া যাবে, বিশ্বাস করুন সঞ্চালক হিসেবে আমার জানা ছিল না। কিন্তু আমার পরের বক্তার কাছে যাব, শতরূপ ঘোষ, একেবারে উল্টো দিক থেকে আসবো, যে এটাকে শতরূপরা একদম প্রকাশ্যে সেটিং বলছেন। আমি বলছি দিনের শেষে শতরূপ মানবে কিনা জানি না, যাচ্ছেন যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো কট্টর বিজেপি বিরোধী বক্তব্য রাখেন, তাহলে সেটাকেও কি তোমরা মানছো না? সেটা নিয়েও তোমাদের সন্দেহ আছে? শতরূপ, দেখুন, আমি একটা কথা সুমনদা অনুরোধ করি প্রথমেই। এক হচ্ছে ঝন্টু আলী শেখের মৃতদেহ যখন এসেছিল তখন ওখানে আমি উপস্থিত ছিলাম, শঙ্কুদেব পণ্ডা উপস্থিত ছিল না, সুতরাং আপনি জানেন না শুভেন্দু অধিকারী যাননি। এখন পরে একটা ইএমআই কি বলে, এখন একটা কি হয়েছে, এআই দিয়ে পরে একটা ছবি বানিয়ে নেবেন যে ওখানে শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে মালা দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা ঘটনা তা হচ্ছে যাননি। দ্বিতীয় কথা আমি বলছি, অরূপদা যেহেতু আমার ধারণা এই ফরম্যাটে আলোচনাটা শুরু হওয়ার পরে আজকে প্রথমবার এলো, আমার মনে হয় তোমার একটু ওকে শুরুতে বলে দেওয়া উচিত ছিল, যেখানে ম্যাক্সিমাম 3 মিনিট বলা যাবে, তার মানে এই নয় যে মিনিমাম 3 মিনিট বলতেই হবে। তার কারণটা হচ্ছে প্রশ্নটা করলে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে, যেহেতু এটার কোনো উত্তর নেই কিন্তু 3 মিনিট ওকে বলতেই হবে, অতএব অভিষেক ব্যানার্জি পিওকের দাবি করেছেন, জ্যোতি বসু চায়না যুদ্ধের সময় বলেছিলেন যে চায়না আক্রমণ করেছে, গণশক্তি থেকে এই বিজ্ঞাপন বেরিয়েছে, এই বলে 3 মিনিট বাধ্য হলো বেচারাকে কাটাতে। ওর কিন্তু 3 মিনিট বলার ছিল না, টাইম পাস করলো। আমি এক এক করে বলি। প্রথম কথা হচ্ছে, জ্যোতি বসু বা ইএমএস কোনোদিন বলেননি যে চায়না ভারতকে ভারত চায়নাকে আক্রমণ করেছে। এটা নকশালপন্থীরা বলেছিলেন, যারা সেই সময় জ্যোতি বসু ইএমএসের পার্টির লোককে খুনও করছিলেন। দ্বিতীয় কথা, গণশক্তিতে আমি দেখিয়ে দেবো এরকম একাধিক বিজ্ঞাপন কেন্দ্রের সরকারের, যেখানে গণশক্তিতে বেরিয়েছে, যেখানে মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি রয়েছে, তার মানে বিজেপি সিপিএম তৃণমূল সবার সেটিং রয়েছে একসঙ্গে। তবে 3 নম্বর, আমি অরূপদার একটা কথার সাথে আমি একমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে পিওকে এবার আমাদেরকে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটায় আমার ধারণা কেন্দ্রের সরকারের অভিষেক ব্যানার্জিকেই দায়িত্ব দেওয়া উচিত। কারণ অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেন তাহলে কোনো গোলাগুলি বন্দুক যুদ্ধ কিচ্ছু লাগবে না, উনি পাকিস্তানের কাছ থেকে পিওকেটাকে স্রেফ চুরি করে নিয়ে চলে আসবেন। এবার আজকে যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে সেটাকে আসা যাক। একটা দল ঠিক করবে সেই দল থেকে এমপি কে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অবাক হয়েছিলাম যখন ঘটনা যাই ঘটে থাক না কেন, তা বলে তৃণমূল এক কথায় বলে দিল যে যেহেতু আমাদের সঙ্গে আলোচনা না করে, আমি বলছি তৃণমূলের কিন্তু বক্তব্যটা সঠিক, কিন্তু তার জন্য আমাদের এমপি যাবেই না এই ধরনের একটা মিশনে। আর 5টা ডেলিগেশনের সাথে এর তো এর তফাৎ রয়েছে। গোটা পৃথিবীকে সেখানে বলার যে আমাদের দেশ যেটা করেছি আমরা কেন করতে বাধ্য হয়েছি, কি হয়েছে আমাদের সঙ্গে পেহেলগামে, এখানে রিজার্ভেশন তো আমাদেরও অনেক ছিল, সেটা আমাদের পার্টির পক্ষ থেকে বলাও হয়েছে। তো তা বলে আমি ভারতের ডেলিগেশনের অংশ হব না, এইটা বলে দেওয়াটা আমাদের কিছুটা অবাক করেছিল, ক্রুদ্ধ করেছিল, কিন্তু যাই হোক সেটা এখন রিজলভ হয়েছে। এবার আমি এটা উল্টো দিক থেকে প্রশ্নটা করছি যে আপনাদেরই বা হঠাৎ বিজেপিরই বা হঠাৎ করে ইউসুফ পাঠানকে কেন পছন্দটা হলো? আমি এই কারণে বলছি, একটা শঙ্কুদার কারণটা ভালো বলেছে যে যেহেতু সংখ্যালঘু সংসদ, এখন দেখুন বলছেন বাংলা সংখ্যালঘুতে যদি বিশ্বাস থাকতো তাহলে ইউসুফ পাঠানকে আটকানো হতো না। ইউসুফ পাঠান কবে বাংলার মুসলিম হলো আমি তো জানি না, কিন্তু এনিওয়ে এখন বিজেপি বুঝেছে যে মুসলিম এমপিকে পাঠাতে হবে, কিন্তু গোটা বিজেপিতে একজন মুসলিম এমপি নেই, সুতরাং কী করতে হবে, অন্য দল থেকে কারাগারি করতে হবে। আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না। আমি বলছি শশী থারুরকে কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে যখন শশী থারুরের নামটাকে ঠিক করা হলো একটা ডেলিগেশনকে লিড করার জন্য, কেন্দ্রের সরকার থেকে কি বলা হলো, এবং যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয় যে শশী থারুর একটা সময় ইউনাইটেড নেশনসে দীর্ঘদিন সার্ভ করেছেন, বিভিন্ন দেশের যারা এখনকার রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে ওনার ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে, অতএব তাদের কাছে ভারতের বক্তব্যটাকে প্লেস করা শুধুমাত্র নয়, তাদের সঙ্গে এই লিয়াইজও করার ক্ষেত্রে শশী থারুরের এই যে স্কিল, সেটা আমাদের দেশ আমরা ব্যবহার করবো না কেন, যেটা ইন্দিরা গান্ধী একটা সময় বাজপেয়ীজিকে পাঠিয়েছিলেন, তা আমরা করবো না কেন, এর একটা যুক্তি রয়েছে। আমি বলছি শশী থারুরের ইন্ডিভিজুয়াল মেরিটটা যদি ওনার দলকে ওভার সারপাস করে ওনাকে সিলেক্ট করার ক্ষেত্রে একটা কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে ইউসুফ পাঠানের টেনে টেনে 6 মারা ছাড়া আর কি ইন্ডিভিজুয়াল মেরিটটা আপনি দেখলেন? কদিন আগে যখন তার নিজের লোকসভা কেন্দ্র চলছে, এই জন্য মেনে নেওয়া যায় না যে ইন্ডিভিজুয়াল স্কিল এটা কিন্তু আপেক্ষিক।
মানে হ্যাঁ, আমি মনে করতে পারি যে শতরূপ এত ভালো যে শতরূপকে আমি পলিটিক্যাল বলছি, একটা ডেলিগেশনে বিজেপি পাঠাতে চায় তার পার্টির সঙ্গে না কনসাল্ট করে। ধরো তুমি জনপ্রতিনিধি, আমি বলছি যে এইটা কিন্তু আপেক্ষিক। কেউ বলতেই পারেন যে উনি আন্তর্জাতিক এতগুলো ম্যাচ খেলেছেন, অথবা শশী থারুরকে আমি বলছি সৌজন্য এটাই হতো যদি তার দলের কাছে শশী থারুরের নাম করে চাওয়া হতো। আমি তো সেই সৌজন্য বা দলের আলোচনাটা এটাই সংসদীয় রীতিনীতি বলে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং আমি সেখানে বলেছি তৃণমূল হ্যাজ আ পয়েন্ট, তৃণমূল যেটা বলেছে বক্তব্যের মধ্যে যুক্তি রয়েছে, আমি তো প্রথমেই সেটা বলেছি। কিন্তু আমি বলছি যেখানে প্রশ্নটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক মিশন, যেখানে ভারতের পক্ষ থেকে এই ধরনের একটা বিষয়ের উপর সদ্য আমরা সংঘর্ষ থেকে এসছি, সেইখানে নিজের দেশের স্ট্যান্ডটাকে তাদের সামনে রাখা, সেখানে ইউসুফ পাঠানের যে স্কিল তো সবারই কিছু না কিছু আছে, নিশ্চয়ই দেব এবং মুনমুন সেনের মধ্যে অর্থনীতিবিদ হিসেবে স্কিল আছে, তবেই ওনাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সফরে যান। নেই স্কিল মুনমুন সেনের মধ্যে এমন তো নয়, কিন্তু আমি বলছি আর কি যে এক্ষেত্রে যেটা নিশ্চয়ই ইউসুফ পাঠানের মধ্যে কিছু একটা গোপন স্কিল আছে যেটা কিনা বিজেপি এক মাস আগে অব্দি জানতে পারেনি। আমরা সবাই সমালোচনা করেছিলাম যখন দেখেছিলাম ওনার লোকসভা কেন্দ্রের মধ্যে, আমি শেষ করি উনি চায়ে চুমুক দিচ্ছিলেন, চায়ে চুমুক দিয়ে ছবি পোস্ট করছেন। এরকম একটা লোক যে নিজে জেতার পরে নিজের লোকসভা কেন্দ্রের আপন হলো না, সে কি করে দেশকে কি রিপ্রেজেন্ট করবে? আর আমার শেষ কথা এখানে বলছি, সুমনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তোমাদেরকে অনুরোধ করছি, গতকাল যখন ওনাকে প্রশ্নটা করা হলো ওনার বক্তব্যটা পুরোটা শুনতে। উনি একদিকে যেমন এই প্রশ্নটা তুলেছেন যে কেন দলের সঙ্গে আলোচনা করা হবে না, কেন আমাদেরকে চাইলে আমরা 5 জনের নাম দিয়ে দিতাম, সব ঠিক। উনি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 4-5 জন লোক আছে যে কোনো মুহূর্তে দিতে পারে, এটা বলেছেন। তার পাশাপাশি উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চাইলে আমি শোনাতে পারি, এটা তোমরা তোমাদের কাছেও রয়েছে। বললেন যে যদি আজকে, আমি ওনার লাইনটা মানে আই এম কোটিং হিম, দ্য অফিসার্স হু হ্যাভ লেড অপারেশন সিন্দুর, who are better person to lead this mission rather than them? এবার আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি গতকাল বললেন যে এক অফিসার যারা অপারেশন সিন্দুরকে লিড করেছে কেন তাদেরকে ডেলিগেশনে রাখা হবে না আমাদের বদলে। 2, আপনি বললেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকেদেরকে কেন রাখা হবে না আমাদের বদলে। এবার আপনার পরিবারের কেউ শহীদ হয়েছেন বলে জানা নেই, আপনার পরিবারের কয়েকজনের কয়লা চুরির কেসে নাম আছে বলে শুনেছি, কিন্তু আপনার পরিবারে কেউ শহীদ আছে বলে মাসুশ্রীর কৃপায় এখন অব্দি শুনতে হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে অপারেশন সিন্দুর যে অফিসাররা লিড করেছেন আমাদের এমপির বদলে তাদেরকে পাঠানো হোক। গতকাল আপনি 24 ঘন্টা আগে তো আপনি মশাই অপারেশন চাকরি চুরি লিড করেছেন, আপনি তো অপারেশন সিন্দুর লিড করেননি। হঠাৎ করে 24 ঘন্টা আগে এই কথাগুলো বলে 24 ঘন্টা পরে যখন ইউসুফ পাঠানকে বাদ দিয়ে নিজের নামটা চলে এলো অমনি হাত তুলে রাজি হয়ে গেলেন। আমি বলছি এই সব কিছুই কিন্তু দ্বিচারিতা। কিন্তু আমি বাট হ্যাভিং সেড দ্যাট আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলেই, বিরোধী দলের ভূমিকাকে নিয়ে 100টা সমালোচনা করা যায়, এখানে তৃণমূলের বিরোধী দল, কিন্তু প্রশ্ন যেখানে দেশের এত বড় একটা মিশনের, সেখানে দেশের সরকার যদি তার ইন্টিগ্রিটিকে রক্ষা করতে না পারে তাহলে কিন্তু সেটা আমাদের দেশের জন্য খুব দুর্ভাগ্যজনক। 4 জনেরই মনে থাকবে যে এর আগে বাজপেয়ী মন্ত্রিসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হচ্ছেন, এই একটা চর্চা একেবারে সংবাদপত্র, তখন টেলিভিশন এত আসেনি, এমন একটা দূরত্ব দলের মধ্যে এমন টানাপোড়েন তৈরি হলো যে লোকে বলেন যে 2004 সালের 20শে আগস্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আবার জয়েন করেছিলেন, সেই দূরত্ব তৃণমূলের সঙ্গে, তারপর আবার তিনি তৃণমূলে ফেরত আসেন। তার কারণই নাকি ছিল তখন প্রমোদ মহাজন অথবা তার ঘনিষ্ঠ মহলে এইরকম একটা খবর ছড়িয়ে পড়ে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়াই নাকি মন্ত্রী করা হচ্ছে এবং বিজেপি করছে। প্রথমবার যে সেকেন্ড ইউপিএর সময় যেটা শোনা, মানে পরবর্তীকালে এটা ওনারা আরো ভালো বলতে পারবেন, যে মুকুল রায়কে প্রথম যখন রেলমন্ত্রী করার কথা এসেছিল, শোনা যায় যে তখন প্রধানমন্ত্রী দপ্তর থেকেই আপত্তি ছিল মুকুল রায়ের কিছু অতীত বা কিছু অভিযোগের কারণে, তখন দীনেশ ত্রিবেদী হন, পরে যখন দীনেশ ত্রিবেদী ছেড়ে দেন তখন আবার মুকুল রায়কে পরে করা হয়। সুতরাং আমি এটাই বলছি, সুতরাং কেন্দ্রের সরকারের বা প্রধানমন্ত্রীর কিন্তু একটা ডিসিশন থাকে, তুমি কাকে পাঠাবে এটা যেমন তুমি ঠিক করবে, তেমন কাকে পাঠালে আমি রাজি হচ্ছি না এইটুকু বলার সুযোগ কিন্তু সরকারের রয়েছে। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে সেই সুযোগটা কাজে লাগানো হলো না। আমি একটা কথা তোমায় বলি, আমি তোমায় অন্য দিক থেকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। ধরো আমি কথার কথা বলছি, হবে না, কিন্তু হাইপোথেটিক্যালি আগামী দিনে এই চাকরির চুরির তদন্তটা ঠিক করে হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হলেন, যেটা কিনা বিজেপি দাবি করে, শঙ্কুদায় দাবি করে হবে, এই বোধহয় এই হয়ে গেল কাল সকালে। আজকের এই মুহূর্তে গোটা পৃথিবীর কাছে তারপরে তুমি বলো তো আলোচনাটা কি হবে, যে একজন এমপি যে কিনা ভারতকে এত বড় একটা ঘটনার পরে রিপ্রেজেন্ট করছিল, সে নিজে একজন করাপ্টেড, ভারতই তাকে ভারত সরকারের এজেন্সি তাকে গ্রেফতার করেছে। আমি বলছি তখন আমাদের দেশের সম্মানটা কোথায় যাবে? প্রথম কথা, হাইপোথেটিক্যাল ভাবনা চিন্তার উপরে ভিত্তি করে তো সাংবিধানিক প্রক্রিয়া চলবে না। মানে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রমাণ অনেকের বিরুদ্ধে আছে। আমার শুধু মাননীয় অনেকের বিরুদ্ধে আছে দেখতেই পাচ্ছি, অনেকের বিরুদ্ধে যে বৈপ্লবিক আন্দোলনটা সেইটা ও রিপ্রেজেন্টেটিভ বিকাশ ভট্টাচার্য কেন কোর্টে গিয়ে করতে পারে? আরে তোমরা সম্পর্কে আমি খালি মনে করাই, বাকি সব কেস ছেড়ে দিলাম, সারদায় শঙ্কু পণ্ডার বিরুদ্ধে যে সিবিআই চলছে ওটা
আমাদের সন্ধ্যার আলোচনা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে মুসলিম বিধায়কদের যারা চ্যাংদোলা করে বার করে দেবে তারাই নাকি মুসলিম সংসদকে আবার দেশের মিশনে পাঠাবে। মানে কত নাকামি যে দেখার জন্য বসে আছে। টিটাগড়ের আজকে যা হয়েছে সেটা আরও নাটকীয়। এই আরমান মণ্ডল বা ওরফে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, তাকে গ্রেফতার করেছেন আপনারা সবাই জানেন, তৃণমূলের কাউন্সিলর, তার বাড়িতে বিরাট বিস্ফোরণ। কিন্তু এর নানা প্রেক্ষিতে কে এই আরমান মণ্ডল, তার নামে ঠিক কতগুলো ক্রিমিনাল রেকর্ডস আছে, সমস্ত কিছু দেখাবো। আমি অরূপের কাছে আসবো। আসতেও খারাপ লাগছে, অরূপও কাউন্সিলর আর এই রিয়াজউদ্দিন, মোহাম্মদ রিয়াজউদ্দিন তিনিও কাউন্সিলর। আরমান মণ্ডল খুন, দাঙ্গা, তোলাবাজি, মাদক আইন, মানে আর্মস থেকে নার্কোটিক সমস্ত বিষয়ে আজকে বর্তমান সংবাদপত্র লিখছে 32টা মামলা খুন এবং দাঙ্গা সহ যার নামে আছে। এখানে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ দলের রং না দেখে অ্যারেস্ট করেছে, যা যা লিগাল অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নিচ্ছে। আমার একটাই প্রশ্ন থাকবে যে অর্জুন সিং যখন তোমাদের দল ছেড়ে তৃণমূলে যান তখন না না ছাড়া না, তোমরা প্রশংসায় তাকে ভরিয়ে দাও যে ওই রকম নেতা লাগবে, আর যখন তোমাদের দলে আসেন তখন হন যে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ। এটা 6 মাস অন্তর দেখেছি। এই প্রশ্ন যখন করলাম ভুলে গেছিলাম অর্জুন সিং এখন আবার বিজেপিতে। আমি একটা কথা বলি সুমনদা, আজ থেকে 4-5 মাস আগে আমরা সমরেশ চক্রবর্তী বলে একজন কাউন্সিলর নিয়ে আলোচনা করছিলাম বগুড়াহাটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে বিরাট, মানে কি স্বচ্ছ পুলিশ, সব তৃণমূলের লোককে রেয়াত করে না, ধরে পাওয়া গেছে এখনো অবধি। মানে আমরা একটা সময় অপেক্ষা ছেড়ে দিলাম, তারপরে আর 5টা এজেন্ডা এসে গেছে, আমরা এখন সেগুলো যুদ্ধ, এই ইউসুফ পাঠান এই নিয়ে আলোচনা করছি। আমি একটা কথা বলি সুমনদা, আমি এর নাম ধরে ধরে আলোচনা করা যায় কেমন? আমি নিশ্চয়ই অরূপদা যেরকম, মানে আমি সামাজিকভাবে যেরকম, নিশ্চয়ই এই ব্যক্তিটি সেরকম নয়, আমি সেই তুল্যমূল্য বিচারাও যাচ্ছি না। কিন্তু আমি একটা কথা বলছি, এই ধরনের ক্রিমিনালদেরকে যদি একদম রাজনীতির এতটা মেনস্ট্রিম করে দেওয়া হয় যে এরাই কাউন্সিলর, মানে কোনো কাউন্সিলরের চামচা না, এরাই কাউন্সিলর, এরাই এমএলএ, এরাই এমপি। আমি একটা কথা বলি, এই যে মাঝে মধ্যে দেখবেন কত পুকুর ভরাট হচ্ছে, কি এই হচ্ছে, দেখবে তৃণমূলের অনেক সমর্থক বা এই নেতারা স্টুডিওয়ে বসে তোমার সামনে ওই প্রশ্ন করেছে যে ওখানে পুকুর ভরাট হচ্ছিল, বিল্ডিং উঠছিল, সাধারণ মানুষ কেন প্রতিবাদ করেনি, আপনারা কেন অভিযোগ করেনি? বাবু হাকিম প্রেস কনফারেন্স করে বলেছে সাধারণ মানুষ কেন থানা এফআইআর করেনি। এবার বলছি যে কাউন্সিলরের নামে 32টা খুনের মামলা আছে, সে যদি কোথাও পুকুর ভরাট করায়, কোন সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগটা করবে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই যে মাঝে মধ্যে পাড়ার লোকের ওপর দায়িত্ব আসে যে আপনার পাড়ায় হচ্ছে, আপনি কেন জানাচ্ছেন না? ওই ঠিকানায় 2B হরিশ চ্যাটার্জি স্ট্রিট একটা অ্যাড্রেস, আমি দেখাচ্ছি কর্পোরেশন নোটিশটা, ও কাউন্সিলর ওর দেখে চিনতে পারবে। গত মাসের 27 তারিখ ওখানে কর্পোরেশন অভিযোগ হয়েছিল বেআইনিভাবে জমি দখল করে স্যাংশন ছাড়া বিল্ডিং তৈরি হচ্ছে, সামনে একটা মাজারকে ভাঙা হচ্ছে, পাশে আশ্রম আছে তার ইয়েতে। এবার পুরসভা থেকে এই নোটিশটা আটকে দিয়ে এসেছিল। কেমন, আপনি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, হয়তো দেখা যাচ্ছে না, আমি তোমায় পাঠিয়ে দিতে পারি। কয়েকদিন বন্ধ ছিল, ওদের এর মধ্যে বোধহয় টাকা ফাঁকা খাইয়ে বোধহয় সেটেলমেন্ট হয়ে গেছে, এখন আবার সেখানে বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে গেছে। পিলার বসানো। আমি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির সামনে। তোমার কসবাই কালকে তোমাদের সাংবাদিককে পাঠাবো, আমি দেখাবো। জাভেদ খান এমএলএ সুইমিং পুল উদ্বোধন করেছেন। কেমন, পুকুর ছিল সেটাকে বাকিটাকে সুইমিং পুল, এমএলএ মন্ত্রী উদ্বোধন করেছেন। কদিন পরে সেখানে মাটি ফেলে এখন সেখানে দিব্যি বিল্ডিং দাঁড়িয়ে আছে। সবথেকে দুর্ভাগ্য হচ্ছে যে কলকাতা হাইকোর্টের এইটা নিয়ে মাথা ঘামানোর কাজ। এবার আসবো নিঃসন্দেহে জ্যোতি মালহোত্রার কথা। একবার নয়, 3বার পাকিস্তান থেকে ঘুরে এসেছেন। আজকে একেবারে স্পষ্ট এফআইআরে যা দেখা যাচ্ছে, আইএসআই এর আধিকারিকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট। আমিও পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছি। আমি চাই ভারতীয় জনতা একটা, যেটা আমার ধারণা আমাদের সবার কাছেই আক্ষেপের, সেটা হচ্ছে যে পাকিস্তান কোনো ফলস আইডেন্টিটি তৈরি করে কাউকে, আমাদের ওদের কোনো নাগরিককে আমাদের দেশে প্লান্ট করলো এবং সে এখানে বসে পাকিস্তানের হয়ে কাজ করছে, সেটা একটা জিনিস। কিন্তু ভারতের মাটিতে জন্মে, ভারতের জল হাওয়ায় বড় হয়ে একজন ভারতীয় নাগরিক সে ভারতে বসে যদি সত্যি এটা করে থাকে, এইটা যত না রাগের ক্ষোভে তার থেকে বেশি যন্ত্রণা আমাদের কাছে। দ্বিতীয় কথা, এটা আমি একটা আশঙ্কার জায়গা থেকে বলছি, যদি এটা, আমি দেখুন সবই প্রমাণ সাপেক্ষ, আমি এক কথায় বলে দেবো না যে এখন অব্দি যতটা আমাদের সামনে এসে সেটাই ধ্রুব সত্য কিনা, কিন্তু বলছি এটা যদি সত্যি হয়ে থাকে, এবং আমি খালি জ্যোতি মালহোত্রা বলে এই ভদ্রমহিলা বলছি না, যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাবে যে এরা কেউই কিন্তু ভারতের কোনো অফিসিয়াল নয় বা কোনো মানে পজিশন অফ পাওয়ারে নেই। আমি কথাটা এই কারণে বলছি সুমনদা, শুধুমাত্র শিয়ালদা স্টেশনের গ্লোসাইন বোর্ডের ছবি তোলার জন্যই পাকিস্তান এত লোক রাখছে, নাকি তারা আরও এমন কিছু তথ্য পাকিস্তানকে দিচ্ছে, তারা দিতে পারছে, কেননা তাদের কাছে এই তথ্যগুলো পাওয়ার ভারতের মধ্যেই আরো অনেক সোর্স রয়েছে। এইটা যদি হয়ে থাকে সেটা কিন্তু, নাহলে ব্যারাকপুরে ওই বিরিয়ানির দোকানের পাশে কোথায় একটা সেনা ছাউনি দেখা যাচ্ছে, এইগুলো এখন গুগল দেখা যাচ্ছে। তবে
সাহিবে গিয়েছে। তবে আমার এই মেয়েটির সব সাথে এই আলোচনা থেকে আমার যেটা সবচেয়ে আশঙ্কাজনক লাগছে, আমাদের এই আলোচনা থেকে যেটা আশঙ্কাজনক লাগছে, শঙ্কুদা বললো যে ও পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছে, বুঝতে পারছি না ও আবার তৃণমূলে ঢুকবে কিনা।